রাজনীতির মাঠে ঘুরে দাঁড়াচ্ছে তৃণমূল বিএনপি। দলকে ঢেলে সাজাতে ব্যস্ত নেতারা নিজেদের শক্তিমত্তা জানান দিতে বরিশালে জামায়াতের নানা কর্মসূচি। পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে ব্যাপক তোড়জোড়। নতুন আইপিও আনতে কাজ করছে বিএসইসি। বাড়তি সুবিধা দিয়ে হলেও ভালো কোম্পানি আনার বিকল্প নেই বলছে আইসিবি। সকালের সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হবে। প্রয়োজনীয় সংস্কার শেষেই হবে ভোট। রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে, জুলাই হত্যাসহ বিচার হবে 15 বছরের সব অপকর্মের। আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। আমরা চাইব আমরা যেন এমন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি যা যুগ যুগ ধরে অনুসরণ করা যাবে। এর ফলে সাংবৎসরিক রাজনৈতিক সংকট থেকে আমাদের দেশ রক্ষা পাবে। এই জন্য প্রয়োজনীয় সময়টুকু আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনারা নির্বাচনের রোডম্যাপও পেয়ে যাবেন। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে। তবে আমরা মনে করি না যে একটা নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ। রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার। নির্বাচন ছাড়াও আরও গুরুত্বপূর্ণ সংস্কার করার ব্যাপারে ঐক্যমত গঠনের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হতে পারে। দেশবাসীর কাছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলির কাছে আমরা ক্রমাগতভাবে প্রশ্ন তুলতে থাকব, কী কী সংস্কার নির্বাচনের আগে আপনারা করে নিতে চান। নির্বাচনের আয়োজন চলাকালীন কিছু সংস্কার হতে পারে। সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। পতিত সরকারের নেতৃবৃন্দ যারা এদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে নিয়ে গেছে, সেই অর্থে বলিয়ান হয়ে তারা দেশে ফিরে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে। তাদেরকে কিছুতেই সফল হতে দেবেন না। তারা সফল হওয়া মানে জাতির মৃত্যু। গণ অভ্যুত্থানে সকল শহীদদের পরিবারকে পুনর্বাসন করা হবে, একজনও বাদ যাবে না। সকল আহত শিক্ষার্থী, শ্রমিক, জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে 5 মিলিয়ন মার্কিন ডলারের একটি বরাদ্দ প্রস্তাব অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মাধ্যমে বিশ্ব ব্যাংকে পাঠানো হয়েছে। সরকারের পক্ষ থেকে আমি নিশ্চয়তা দিচ্ছি, সকল প্রকার সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা আপনাদেরকে একটা মজবুত অর্থনীতি দিয়ে যাব। এবার যে মুক্তি আমরা অর্জন করেছি তা আমাদের কাছ থেকে কেউ যেন ছিনিয়ে নিতে না পারে, তার জন্য সর্বমুহূর্তে প্রস্তুত থাকুন। নিত্যপণ্যের দাম কমানো সহ দুর্নীতিবাজদের গ্রেফতার ও পাচারের অর্থ ফেরানোর দাবি সাধারণ মানুষের। সুষ্ঠু নির্বাচন সহ প্রশাসন ও বিচার ব্যবস্থার সংস্কারও চান তারা। রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় বলেন, শুধু শেখ হাসিনাকে নয়, দেশ বিরোধী সব নেতাকে ফিরিয়ে বিচার করতে হবে। প্রধান আমাকে জানিয়েছেন অক্টোবর পর্যন্ত তারা 1600 গুমের তথ্য পেয়েছেন। অন্তর্বর্তী সরকার গঠনের 100তম দিনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বন্যা পরবর্তী সময়ে বাজারে শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। পাড়া মহল্লা, চায়ের দোকানে সবার চোখ টেলিভিশনের পর্দায়। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে প্রধান উপদেষ্টার ভাষণে নিত্যপণ্য সহ জ্বালানি তেলের দাম কমাতে সরকারের উদ্যোগকে স্বাগত জানান সাধারণ মানুষ। বলেন, বাজার নিয়ন্ত্রণে আরও কঠোর হতে হবে। টাকা তো আমাদের পকেটে কম, বাজার যাই যে দাম বেশি। আমরা গরিব যারা আছি, একটা কিনে আর একটা কিনি না। কম দামের জিনিস হইলে এটা কিনে খাওয়া যায়। তেলের দাম না কমে তাহলে গাড়ি ঘোড়া দিয়ে চলা, এটা এগুলো বাড়ি যায় না। কমলে তো বাস ভাড়া কমবো, তারপরে জিনিসপাতির দামও ওটার সাথে জড়িত। নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্য প্রসঙ্গে তারা বলেন, তড়িঘড়ি নয়, নির্বাচনের আগে দেশের প্রশাসন ও বিচার ব্যবস্থাকে সংস্কার করতে হবে। আমার ভোট আমি যাকে খুশি তাকে দেবো, জালিয়াতি যে না হয়। সুষ্ঠুভাবে নির্বাচন হলে জানে জনগণ ভোট দিতে পারে। হয়রানি এখনো মানুষ ওরকম হচ্ছে, আশা করি এই হয়রানিটা যাতে না হয়। আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। শুধু শেখ হাসিনাকে নয়, দেশবিরোধী সব নেতাকে ফিরিয়ে বিচারের দাবিও জানান অনেকে। দুর্নীতিতে জড়িতদের দৃষ্টান্ত
দৃষ্টান্তমূলক ব্যবস্থার দাবি তাদের। আমাদের সবারই মনে চাওয়া এটা যে এটা উপযুক্ত আইনের শাসন থাকতে হবে। যদি উনাগো শাসনটা যদি না বিচার যদি না হয় তাহলে বাংলাদেশ দীর্ঘ পিছিয়ে চলে যাবে। সাধারণ মানুষ যারা আছে তারা যেন সব জায়গায় গিয়ে, গ্রামে উপশহরে সব জায়গায় গিয়ে তারা যেন সঠিক ন্যায্য বিচারটা যেন পায়। পাচারের অর্থ দেশে ফেরাতে সরকারকে যথাযথ ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন সাধারণ মানুষ। সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। আগামী 3 মাসের মধ্যে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কারে গঠিত কমিশনগুলো রিপোর্ট দিতে পারবে। তাদের পরামর্শ অনুযায়ী সংস্কার করেই নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে রোববার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। দায়িত্ব নিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। দায়িত্ব নেয়ার পর নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয় বর্তমান সরকারকে। রোববার সকালে শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নেয়া 100 দিনের কার্যক্রম উপস্থাপন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় নির্বাচন প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী 3 মাসের মধ্যে রাষ্ট্র সংস্কার কাজে গঠিত কমিশনগুলোর রিপোর্টের উপর ভিত্তি করে নির্বাচন দেয়া হবে। রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠনে আপনারা জানেন 10টি কমিশন গঠন করা হয়েছে এবং কমিশনগুলোর সাথে প্রায় নিয়মিতই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ যারা স্টেক হোল্ডার আছেন অন্যান্য তারা কিন্তু নিয়মিত বসছেন। আমরা আশা করি যে গিভেন টাইমলাইনের মধ্যে 3 মাসের যে সময়টা দেওয়া হয়েছে তার মধ্যে সরকারের কাছে একটা প্রস্তাবনা আসবে এবং তারপর সরকার ও স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে সেগুলো বাস্তবায়নের পথে আগাতে পারবে। সংস্কারের পরে নির্বাচনে, এটা তো আমরা বারবার বলছি। সরকারের বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। দায়িত্ব নেওয়ার পর সেই পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে বলে দাবি তার। 3 মাস আগে আমরা কোন অবস্থায় ছিলাম এবং আজকে কোন অবস্থায় আছি, যথেষ্ট অগ্রগতি হয়েছে। তবে যেই পরিস্থিতিতে আমরা আসলে সরকারের দায়িত্ব পেয়েছি, আইন শৃঙ্খলা বাহিনী একটা ভঙ্গুর অবস্থায়, পলাতক অবস্থায় ছিল, সেই অবস্থা থেকে এখন দৃশ্যমান পরিবর্তন হচ্ছে। ক্রীড়া সংস্থাগুলোর সংস্কার করা হচ্ছে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, যত বড় ফেডারেশন হোক না কেন দুর্নীতির ব্যাপারে ছাড় দেবে না মন্ত্রণালয়। নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পরে বিসিবি এবং বাফুফে উভয়কেই এক্সটার্নাল অডিট করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা নির্দেশনা দিয়েছি। বিসিবি ইতিমধ্যেই এক্সটার্নাল অডিট শুরু করেছে এবং বাফুফেও শুরু করবে এবং সেখানে আর্থিক কেলেঙ্কারির যদি কোনো পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে নির্দেশনা দেয়া আছে। গত 100 দিনে অন্তর্বর্তী সরকার 86,000-এর বেশি কর্মসংস্থানের ব্যবস্থা করেছে বলেও জানান তিনি। আমাদের এই তরুণ প্রজন্ম। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন রিপোর্টার আফজাল হোসেন। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। নটা থেকে 10টার মধ্যেই এই যে আওয়ামী লীগের আমলে সাবেক 10 মন্ত্রী, 2 উপদেষ্টা এবং একজন সচিব, একজন অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে আনা হবে, এমনটি কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। আর কোর্ট বসবে সকাল 10:30টায়। আজকের প্রক্রিয়া হচ্ছে যে যেহেতু এই 14 জন কারাগারে রয়েছেন প্রথম মামলায় ট্রাইব্যুনালে, যে মামলার প্রধান আসামি শেখ হাসিনা, এবং গত 18 অক্টোবর মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে প্রায় 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এবং 46 জনের মধ্যে এই 14 জন এই মামলায় কারাগারে রয়েছেন। বিভিন্ন মামলায় এর আগে তারা গ্রেফতার হয়েছিলেন। যেহেতু গ্রেফতার রয়েছেন, কারাগারে আছেন, সে কারণে গত 27 অক্টোবর আমরা দেখেছি যে এই যারা গ্রেফতার রয়েছেন তাদেরকে এই মামলায়, জুলাই আগস্টে যে গণহত্যার মামলা, সেই মামলায় গ্রেফতার দেখানোর একটা আবেদন করে এবং আদালত সেটি মঞ্জুর করেন এবং মঞ্জুর করার পরে আজকে কিন্তু তাদেরকে হাজির হওয়ার দিন ধার্য করা হয়। একই সঙ্গে এই মামলার যে তদন্ত হয়েছে বা তদন্ত যে চলছে, তদন্তের অগ্রগতি প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করতে বলা হয়েছে। এটা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে যেটি বলেছেন যে জুলাই আগস্টে নির্বিচারে ছাত্র জনতার উপর যে গুলি চালিয়ে 1500-ও বেশি ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং জুলাই আগস্টের ঘটনায় প্রায় 20,000 মানুষ আহত হয়েছেন এবং এই ঘটনাগুলোর সাথে যারা নির্দেশ দিয়েছেন, যারা ইন্ধন দিয়েছেন, যারা সিস্টেমেটিকভাবে ছাত্র জনতার উপর হামলা চালানোর, গুলি চালানোর নির্দেশ দিয়েছেন, মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন, তাদের সবাইকেই কিন্তু আইনের আওতায় আনা হবে এবং যারা জড়িত
তাদের কাউকেই কিন্তু ছাড় দেওয়া হবে না। এর মধ্যে এই মামলার যে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে এরই মধ্যে চিফ প্রসিকিউটর তরফ থেকে পুলিশ মহাপরিদর্শকের কাছে একটি আবেদন করা হয়েছে এবং পুলিশ মহাপরিদর্শকের দপ্তর থেকেও কিন্তু ইন্টারপোলের কাছে একটি চিঠি দেওয়া হয়েছে, যতটুকু আমরা জানতে পেরেছি, যেন শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জারি করেছেন সেটি কার্যকর করার জন্য রেড নোটিশ জারির একটি আবেদন করা হয়েছে পুলিশ মহাপরিদর্শকের তরফ থেকে। তো আজকে ট্রাইব্যুনালে এখন পর্যন্ত আমরা প্রবেশ করতে পারিনি, ট্রাইব্যুনালে এখনও প্রবেশের আমরা অনুমতি পাইনি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে 9টা থেকে 10টার মধ্যেই এই আওয়ামী লীগের আমলে সাবেক 10 মন্ত্রী, 2 উপদেষ্টা, একজন সচিব এবং একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে আনা হবে এবং 10:30টায় কোর্টের কার্যক্রম শুরু হবে। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন। এখন পর্যন্ত জুলাই আগস্ট আন্দোলনে আহত 5 জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। রোববার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কাজলকে থাইল্যান্ড পাঠানোর পর বিমানবন্দরে তিনি বলেন আরও 20 জনের তালিকা পাইপলাইনে আছে, সে বিষয়ে কাজ করছে সরকার। আমরা যেটা বলি এইটা ডেভেলপ করে সাথে তার প্লুরাল ইফিউশন, লাংসে পানিও আসে, এটার পরিপ্রেক্ষিতে তার জ্ঞানের মাত্রাটা একবারে কমে যায়। সো আমরা সাথে সাথে মেডিকেল বোর্ড, আমাদের স্যারেরা সাথে সাথে মেডিকেল বোর্ড ডাকলেন, বোর্ডে আমাদের ডিসিশন হলো যে তাকে আমরা দেশের বাইরে নিয়ে যাব। তার ব্রেনের বাম দিকে ম্যাসিভ ড্যামেজ হয়ে গেছে আর ডান দিক তার প্যারালাইসিস হয়ে গেছে। এখন পাঠানোর উদ্দেশ্য হলো মূলত তাকে বেটার ফিজিওথেরাপি দেওয়া, কারণ আমরা যে চিকিৎসাটুকু দেওয়ার আমরা এখানে দিয়ে দিয়েছি। এদিকে কাজলকে বিদায় জানাতে বিমানবন্দরে আসেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এখন পর্যন্ত আন্দোলনে আহত 5 জনকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন আহত আরও 20 জনকে বিদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। কাজলকে আমরা পাঠালাম অ্যাম্বুলেন্সে করে, তার স্ত্রীও তার সাথে গেল। পাইপলাইনে আরও ধরেন 20-25 জনের মতন আছে যাদেরকে পাঠাইতে হবে। 7 জনকে আমরা তার্কিতে পাঠানোর জন্য ঠিক করেছি, তারা তার্কিতে যাবে তাদের চিকিৎসার জন্য। জুলাই আগস্ট আন্দোলনে গুরুতর আহতদের উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা ও ভিসা প্রক্রিয়া নিয়ে সরকার কাজ করছে বলেও জানান স্বাস্থ্য উপদেষ্টা। কোন দেশে তার চিকিৎসাটা হবে, কোথায় ভালো চিকিৎসা হবে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা সরকারের পতনের পর বরিশালে ঘুরে দাঁড়িয়েছে 16 বছর ধরে কোণঠাসা থাকা বিএনপি। কেন্দ্রের নির্দেশে দলকে ঢেলে সাজাতে ব্যস্ত তৃণমূলের নেতারা জোর দিচ্ছেন অভ্যন্তরীণ কোন্দল কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে। দ্রুত সময়ের মধ্যে জেলা, উপজেলা, ইউনিয়ন কমিটি পূর্ণাঙ্গ ও হালনাগাদ করে জাতীয় নির্বাচনের দিকেই মনোযোগী তারা। বিস্তারিত অপূর্ব অপুর রিপোর্টে। উজ্জীবিত হয়েছি, বেশি আমরা ঐক্যবদ্ধ হয়েছি এবং এটা গ্র্যাজুয়ালি আমাদের কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছি। পটুয়াখালী 5ই আগস্টের পরে যেভাবে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে কাজ করছি সেটা একটা দৃষ্টান্ত বরিশাল ডিভিশনের ভিতরে। হামলা মামলায় অনেক নেতারাই বছরের পর বছর নিজ এলাকায় আসতে পারেননি। এখন তারা মাঠ গুছিয়ে নিজেদের অবস্থান জানান দেওয়ার পাশাপাশি দলকেও শক্তিশালী করে রাষ্ট্র ক্ষমতায় নেয়ার মিশন নিয়ে কাজ করছেন। 14 বছর পরে আসছি, মানুষ ঠিকই ভুলে নাই এবং মানুষ বিশ্বাস করেছে আমি তাদের নেতা এবং বিএনপি তাদের দল। দীর্ঘ 15 বছর আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে নেতাকর্মীরা যেভাবে রাজপথে সংগ্রাম গড়ে তুলেছিল, ঠিক আগামী নির্বাচনেও দলকে জনগণের মাঝে পৌঁছে দিতে আমরা সারা দেশের নেতাকর্মীরা এখন জনগণের মাঝে কাজ করছি। আসামি হয়েছেন তারাই এই দালাল এবং যারা পার্টির মধ্যে এখন ঢুকে বড় বিএনপি হওয়ার চেষ্টা করছে, তাদেরকে হটিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের তৃণমূলের। আওয়ামী লীগের প্যানেল থেকে নির্বাচিত যারা উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, তাদেরকে অনেক বড় বড় নেতা নিজেরাই আমাদের দলের বিভিন্ন মিটিংও নিয়ে যাচ্ছেন, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। 2001 সালে সংসদ নির্বাচনে বরিশালের 21টি আসনের মধ্যে সর্বোচ্চ 19টিতে এবং 2008 সালে সারা দেশে আওয়ামী লীগের জয় জয়কারের মধ্যেও বরিশালে 2টি সংসদীয় আসনে জয়লাভ করে বিএনপি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।
নিজেদের শক্তিশালী অবস্থান জানান দিতে সারা দেশেই মাঠ দাপিয়ে বেড়াচ্ছে জামায়াতে ইসলামী। বরিশালেও বড় বড় কর্মসূচি পালন করছে দলটি। এদিকে নিজেদের আধিপত্য ধরে রেখে ইসলামী দলগুলোর জোট করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কথা বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে বরিশালের মাঠে স্থবির জাতীয় পার্টির কার্যক্রম, আর সক্রিয় থেকে বাম নেতারা তাকিয়ে আছেন জাতীয় সংসদ নির্বাচনের দিকে। বিস্তারিত অপূর্ব অপুর আরও একটি রিপোর্টে। 16 বছর দৃশ্যমান রাজনীতি তো দূরে থাক, বরিশালে পারিবারিক কোনো উৎসব আয়োজনেও অংশ নিতে পারেননি বলে জানান জামায়াত নেতারা। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের পরিবর্তিত পরিস্থিতি সারা দেশের মতো বরিশালেও সক্রিয় দলটি। প্রকাশ্যে বড়সড় আয়োজনের মধ্য দিয়ে দলীয় ও সামাজিক কর্মকাণ্ড করছেন দলটির নেতাকর্মীরা। বিভাগের 6 জেলাতেই দলটির জেলা উপজেলা ইউনিট কমিটিগুলো মাঠের রাজনীতিতে দাপিয়ে বেড়াচ্ছে। তৃণমূল নেতারা চাইছেন দলকে আরও শক্তিশালী করে সামনের দিকে এগোতে। বিএনপি জামাত একতাবদ্ধভাবে আছে। বিএনপি জামাতের ঐক্যবদ্ধ থাকলেই এই যে ফ্যাসিস্ট শেখ হাসিনা বা তার সন্ত্রাসী দল আওয়ামী লীগ তারা ভবিষ্যতে সুযোগ পাবে না। এখনকার পরিবেশটা সম্পূর্ণ ভিন্ন। এখন আমরা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছি এবং আমরা সেভাবে কাজ করছি এবং জনগণের মধ্যে আমরা এ ব্যাপারে ব্যাপক সাড়া এবং উৎসাহ উপলব্ধি করছি। তৃণমূল থেকে কেন্দ্র সাংগঠনিক ভিত শক্তিশালী দাবি করে কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণে কাজ করার কথা জানান দলটির এই শীর্ষ নেতা। ইসলামী দলসহ বাংলাদেশের রাজনীতিতে অভ্যুত্থান পরবর্তী ফ্যাসিজম বিরোধী যে রাজনীতি আছে সেটার সাথে জামাত ইসলামী ঐক্যের দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হেডকোয়ার্টার খ্যাত বরিশালের চরমোনাই বিভাগের প্রতিটি জনপদে শক্তিশালী অবস্থানের কথা জানিয়ে ইসলামী দলগুলোকে জোটবদ্ধ করে রাষ্ট্র পরিচালনায় যাওয়ার উপর জোর দিলেন দলটির অন্যতম এই শীর্ষ নেতা। ইসলাম দেশ ও মানবতার কল্যাণে যারা যখন যেই সময় জোট করতে চায়, কাজ করতে চায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সাথেই কাজ করে। ইসলামী দলগুলো যখন আরো বেশি সক্রিয়, তখন বরিশাল বিভাগের বেশিরভাগ স্থানেই অনেকটা নিষ্ক্রিয় জাতীয় পার্টি। আর মাঠে নানা ইস্যুতে বাম দলগুলোর কার্যক্রম দেখা গেলেও তৃণমূল নেতাদের দাবি, এক ফ্যাসিস্ট ও স্বৈরাচার হটিয়ে অন্য কোনো দানবার তারা আসতে দিবেন না। আগামী জাতীয় সংসদ নির্বাচন যখনই হবে তখন জাতীয় পার্টি অংশগ্রহণ করবে এবং সাহসের সাথে এদেশের মানুষের ভোটাধিকার দেবে এবং জাতীয় পার্টিকে নির্বাচিত করবে। লুটেরাতন্ত্রের অবসান ঘটিয়ে জনগণের জন্য যে অর্থনীতি পরিচালিত হবে, জনগণের জন্য যে শাসন ব্যবস্থা পরিচালিত হবে, সেরকম একটা ব্যবস্থার পরিবর্তন সেইটা জনগণ দেখতে চায় এবং আমরা জনগণের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই রাজনীতিটা করার চেষ্টা করছি। জননিরাপত্তা থেকে শুরু করে বাজার দর নিয়ন্ত্রণ এবং অন্যান্য যে সংকটগুলো আছে, জনগণের এই সংকটগুলো আসলে সমাধান হওয়া দরকার খুব জরুরিভাবে এবং আমরা এটা নিয়ে জোর দাবি করছি। বিদ্যমান যে প্রতিশোধ, প্রতিহিংসা, অসহিষ্ণু যে রাজনীতি, এটা পরিবর্তন করতে চাই। এটার পরিবর্তে আমরা একটা সম্প্রীতির, একটা সহনশীল রাজনীতি আমরা প্রতিষ্ঠা করতে চাই। 2001 সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বিএনপির বাইরে বরিশাল বিভাগের 21টি আসনের মধ্যে জাতীয় পার্টি 3টি করে, জামায়াতে ইসলামী বাংলাদেশ 1টি এবং 2008 সালে জাতীয় পার্টি 3টি, ইসলামী ঐক্যজোট বরগুনার বামনা বেতাগী আসনে জয়ী হয়। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। বহুজাতিক কোম্পানি ও সরকারি প্রতিষ্ঠানগুলো তালিকাভুক্ত হলে পুঁজিবাজারে নতুন বিনিয়োগকারীদের অংশগ্রহণে তারল্য সংকট কমবে, সেই সঙ্গে স্থিতিশীলতাও ফিরবে বলে প্রত্যাশা বিনিয়োগকারী ও বাজার সংশ্লিষ্টদের। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি জানিয়েছে, নতুন আইপিও আনার কাজ চলছে। পুঁজিবাজারে অর্থের যোগানদাতা প্রতিষ্ঠান আইসিবি বলছে, বাড়তি সুবিধা দিয়ে হলেও ভালো কোম্পানি আনার কোনো বিকল্প নেই। বিস্তারিত মহির মারুফের প্রতিবেদনে। পুঁজিবাজারে গত 1.5 দশকে 127টি কোম্পানি তালিকাভুক্ত হয়েছে। তবে এসব কোম্পানির বেশিরভাগই হতাশ করেছে বিনিয়োগকারীদের। ফলাফল হিসাবে বাজারে অস্থিতিশীলতা ও আস্থাহীনতা যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে। গত 15 বছর ধরে আমাদের এখানে যে আইপিও আসছে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে একটা প্রেস রিলিজ আসছে যেখানে বলা হয়েছে ক্লিয়ারলি যে দ্য কোয়ালিটি অফ দ্য আইপিওস ওয়ার নট আপ টু দ্য মার্ক অর স্ট্যান্ডার্ড। যার ধরুন এটা বাজে আইপিও যদি আসে, সেটার যে কনসিকুয়েন্সিয়াল ইফেক্ট সেটা স্টক মার্কেটে মানে বছর পর বছর, যুগের পর যুগ থাকে। বহুজাতিক কোম্পানিকে কর প্রণোদনা এবং সরকারি প্রতিষ্ঠানকে সরাসরি তালিকাভুক্তির জন্য কাজ চলছে বলে জানান বিএসইসির নির্বাহী পরিচালক। সংস্থাটির একমাত্র লক্ষ্য এর মাধ্যমে বাজারে আস্থা ফিরিয়ে আনা। কি কারণে হচ্ছে না সেই কারণগুলো সলিউশন করে দ্রুত যাতে ভালো কোম্পানি লিস্টিং হয় তার জন্য কমিশন কাজ করতেছে। বেশ কিছু কোম্পানির তথ্য আমরা কালেক্ট করেছি এবং
এটা খুব শীঘ্রই তাদের সাথে আমরা মিটিং করব। বাংলাদেশে ব্যবসা করছে এমন অনেক বহুজাতিক প্রতিষ্ঠান এশিয়ার অন্যান্য দেশে তালিকাভুক্ত, অথচ তারা ঢাকার বাজারে লিস্টেড হতে আগ্রহী না। তাদের সঙ্গে আলোচনা করার পরামর্শ দিয়েছেন আইসিবির চেয়ারম্যান। আমার 17টা আইপিও দরকার নাই, আমার দরকার 2-3টা ভালো কোম্পানি। বহুত কোম্পানি আছে, মাল্টিন্যাশনাল কোম্পানি, তারা আসে নাই, তাদেরকেও সিরিয়াসলি কেউ বলে নাই। আমি মনে করি তাদেরকে যদি কিছু প্রণোদনাও দিতে হয়, দেওয়া হোক, তবুও লং রানে ভালো হবে। ভালো কোম্পানিকে তালিকাভুক্তির পাশাপাশি বাজার ব্যবস্থাপনায় এক্সচেঞ্জ হাউসগুলোকে স্বাধীনতা দেয়া এবং নিয়ন্ত্রক সংস্থাকে বাজারে সরাসরি হস্তক্ষেপ না করার পরামর্শ ডিএসসির। মার্কেট ফান্ডামেন্টালস অনুযায়ী কাজ করবে পুঁজিবাজার, সেটা যেমন জরুরি, আবার মার্কেট অতিরিক্ত আতঙ্কিত না হয়ে যায় বা অতিরিক্ত ওভারহিটেড না হয়ে যায়। দুইটা বিষয়ে মার্কেটে যারা আমরা বিভিন্ন সংস্থা আছি তাদের নজর রাখতে হয়, রেগুলেটরকে সেখানে ইনভলভ না করাটাই শ্রেয়। 2009 সালে গ্রামীণফোন এবং 2020 সালে রবির পর ভালো কোম্পানি বাজারে অন্তর্ভুক্ত হয়নি বললেই চলে। অর্থনীতির আকার বাড়ার সাথে সাথে ভালো কোম্পানি তালিকাভুক্ত না হওয়া বিগত সরকারের ব্যর্থতা বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। It's all about stainless style. সব বয়সীদের মাঝেই এখন জনপ্রিয় ফাস্টফুড। সন্ধ্যা হলেই ভিড় জমে এ ধরনের খাবারের দোকানগুলোতে। তবে এসব খাবারে অতিরিক্ত লবণ ও কার্বোহাইড্রেট থাকায় শরীরে বাসা বাঁধছে স্থূলতা সহ নানা রোগ, বাড়ছে চিকিৎসা খরচ। এমন অবস্থায় চিকিৎসক ও পুষ্টিবিদরা পরামর্শ দিচ্ছেন যথাসম্ভব ফাস্টফুড পরিহারের পাশাপাশি খাদ্যের মান নিশ্চিতের উপরও গুরুত্ব দিচ্ছেন তারা। এস এম সালাউদ্দিনের ক্যামেরায় আয়েশা সিদ্দিক সামিয়ার রিপোর্ট। মোহাম্মদপুরের বাবর রোড। ব্যস্ত এই সড়কটির পাশে দেখা মেলে মুখরোচক খাবারের অনেকগুলো দোকানের। কাবাব, পাস্তা সহ নানা ফাস্টফুড আইটেমে ভরপুর প্রতিটি দোকান, কমতি নেই ক্রেতা লোক। শুধু এ সড়কেই নয়, রাজধানীর বিভিন্ন সড়কে এ ধরনের দোকানের দেখা মেলে নানা বাহারি খাবার ও বিভিন্ন বয়সের ভোজন রসিকদের। চেঞ্জিং এর জন্য মাঝে মধ্যে একটু ভাজা পোড়া খাওয়া হয় আর কি। বন্ধু বান্ধব, ভাই বেড়াদের নিয়ে মনে চায় যে একটু বাইরে খেয়ে আসি, সেই জন্য। বাসায় যখন সন্ধ্যায় কোনো খাবার খাই আসলে ওরকম ভালো লাগে না। এখানে চাপটা খুব ফেমাস, আমি শুনছি, টেস্ট করলাম ভালো। কিন্তু এ ধরনের ফাস্টফুডে রয়েছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নানা উপাদান। ফাস্টফুডটা আসলে যে ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে তৈরি করা হয় ন্যাচারালি হলো এই ইনগ্রেডিয়েন্টসগুলো আমাদের শরীরের জন্য সবসময় ভালো না। কনফিডেন্ট লেভেল কমে যাওয়া এবং দেখবেন যে একটা সময় তারা খুব ঝিমতেছে, এনার্জি পায় না তারা। এটা হলো ফাস্টফুডগুলোর হলো সাইড ইফেক্ট। তার এই বক্তব্য জানেন অনেকেই, কিন্তু মানেন কজন? আমাদের শিডিউলে ঠিক থাকে না অনেক সময়, যার জন্য হাতের কাছে যাই পাওয়া যায় মোটামুটি ওটা দেখি। প্রাইজের ভিতরে ভাজা পোড়া যে আইটেমটা খুব ভালো মানের পাওয়া যায়। 2022 সালে প্রকাশিত গ্লোবাল নিউট্রিশন রিপোর্টের এক সমীক্ষায় দেখা গেছে বাংলাদেশের জনসংখ্যার প্রায় 17% প্রাপ্তবয়স্কই অতিরিক্ত ওজন ও স্থূলতার সমস্যায় ভুগছেন, যেখানে 1980 সালে প্রাপ্তবয়স্কদের মধ্যে এই হার ছিল 7% ও শিশুদের মধ্যে 3%। খাদ্যাভ্যাসের এই পরিবর্তনের কারণে অসংক্রামক রোগ বেড়েছে 60%। এতে বাড়ছে চিকিৎসা খরচও। তাই ঘরোয়া ও দেশীয় খাবারকে প্রাধান্য দেওয়ার পরামর্শ দেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। সরকারিভাবে যদি ফাস্ট ফুডের মানটাকে কঠোরভাবে নিয়ন্ত্রণের পদক্ষেপ নেওয়া হয়, যেন অতিরিক্ত চর্বি, ক্ষতিকর চর্বি দেওয়া না হয় বা ফ্রাই করা ভাজার সময় সেটির জন্য মান ঠিক রাখা হয়, এই দুয়ের সমন্বয়ে কিন্তু আমরা নিয়ন্ত্রণের দিকে যেতে পারি। সারি সারি সাজানো এসব ফাস্টফুডের দোকানগুলো আকৃষ্ট করে প্রায় সবাইকে। কেউ বাধ্য হয়ে, কেউ বা বন্ধুদের আড্ডার অংশ হিসাবে গ্রহণ করে এসব খাবার। তবে এতে শরীরে বাসা বাঁধতে পারে নানান রোগ ব্যাধি। বিশেষজ্ঞদের মতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি দরকার নিয়মিত তদারকিরও। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। বছর ধরে বাক্সবন্দি বরিশাল বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য কেনা প্রায় 2 কোটি টাকার যন্ত্রপাতি, যার বেশিরভাগই এখন নষ্ট হওয়ার উপক্রম। শিক্ষকরা জানান বিশ্ববিদ্যালয়ে নেই গবেষণার পরিবেশ। সংশ্লিষ্টরা বলছেন যন্ত্রপাতি কেনার বাজেট থাকলেও সেগুলো রক্ষণাবেক্ষণে কোনো বরাদ্দ দেয়া হয় না। রয়েছে লোকবল ও জায়গা সংকটও। তবে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপাচার্য। সুজয় দাসের তোলা ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট।
কোটি টাকার যন্ত্রপাতি শিক্ষার্থীদের গবেষণার জন্য কিনেছিল বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে 2018 সালে প্রায় 1,89,00,000 টাকা ব্যয়ে কেনা এসব যন্ত্রপাতি এখনো বাক্সবন্দি অবস্থায় পড়ে আছে গবেষণা ও সম্প্রসারণ দফতরে। এতে যন্ত্রপাতিগুলো নষ্ট হওয়ার উপক্রম। শিক্ষকরা জানান, মাস্টার্সের বেশিরভাগ শিক্ষার্থীরা গবেষণা বিমুখ। আমাদের প্রচুর ম্যাটেরিয়ালস আছে, সেখানে ইকুইপমেন্টস আছে, কিন্তু সেই ইকুইপমেন্টসগুলো বসানোর জন্য যে ধরনের স্পেস দরকার সেই স্পেসটা আমাদের ওইভাবে আসলে ওই বড় স্পেস নাই। জেলায় জেলায় শুধু বিশ্ববিদ্যালয় স্থাপন করাটাই মূল কথা না, এটাকে শুধু কোয়ান্টিটি বাড়িয়ে লাভ নাই, আমাদের কোয়ালিটিটা এনশিওর করা দরকার। সমন্বয়ের মাধ্যমে আমাদের এই গবেষণা কর্মটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও বেশি কার্যকর উদ্যোগ আমার মনে হয় প্রয়োজন আছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দফতর বলছে, যন্ত্রপাতি ক্রয়ের জন্য বাজেট থাকলেও সেগুলো রক্ষণাবেক্ষণের কোনো বরাদ্দ দেয়া হয় না। আর নতুন বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে গবেষণার জন্য পর্যাপ্ত জায়গা ও জনবল সংকটও রয়েছে। তবে পড়ে থাকা যন্ত্রপাতিগুলো দ্রুত চালুর পাশাপাশি গবেষণা খাতে বাজেট বাড়ানো ও শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে নানা উদ্যোগ নেয়ার কথা জানান উপাচার্য। গ্র্যাভিটিক অ্যানালাইসিস যে মেশিনটা আছে, যদি জায়গা আমাকে দিতে পারে ইউনিভার্সিটি কর্তৃক আমি এটা এস্টাবলিশ করে রান করার চেষ্টা করব। আর বাকি দুটোর ক্ষেত্রে আসলে অনেক টাকা লাগবে। অনেক দিন ধরেই অনেক বেশি জিনিস জমা হয়ে আছে, এগুলোকে স্টেপ বাই স্টেপ যেভাবে সফলভাবে কাজ করানো যায় সেভাবে করব। 2011 সালে প্রতিষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের 25টি বিভাগে প্রায় 10,000 শিক্ষার্থী পড়াশোনা করেন। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। বছরেও আধুনিকতার ছোঁয়া লাগেনি ঝালকাঠি পৌর বাস টার্মিনালে। সংস্কার না করায় তৈরি হচ্ছে খানাখন্দ। এমনকি টার্মিনাল ভবনে নেই ন্যূনতম সুবিধা। এতে যাত্রীদের পাশাপাশি চরম ভোগান্তিতে পরিবহন সংশ্লিষ্টরা। তবে শিগগিরই ব্যবস্থা নেয়ার আশ্বাস পৌরসভা কর্তৃপক্ষের। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। যত্রতত্র গাড়ি পার্কিং, খানাখন্দে ভরে গেছে পুরো এলাকা। নির্মাণের 36 বছরেও আধুনিকতার ছোঁয়া লাগেনি ঝালকাঠি পৌর বাস টার্মিনালে। সংস্কার না করায় টার্মিনালে তৈরি হয়েছে ছোট বড় গর্ত। এমনকি টার্মিনাল ভবনে নেই ন্যূনতম সুবিধা। ব্যবহারকারীদের অভিযোগ, বিশ্রামাগার, শৌচাগার ও টিকিট কাউন্টার না থাকায় প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। এছাড়া ছোট বড় দুর্ঘটনা ও যানবাহন বিকলের কারণে বিপাকে পড়েন পরিবহন শ্রমিকরা। এমনকি টার্মিনাল সংলগ্ন সড়কে চলে যাত্রী ওঠানামা। কোনো একটা মহিলা আসলে যে একটু বসবে, বিশ্রাম নেবে, এবেলে কোনো কিছুই নাই। পানি জমে থাকার কারণে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়। 20 বছর আগে যে অবস্থা এখন এই অবস্থায় দেখি, একই অবস্থায়। নাই কোনো একটা স্টল, নাই কোনো যাত্রী ছাউনি, নাই কোনো একটা টিকিট কাউন্টার। তবে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। প্রজেক্ট অফিস আমাদেরকে একটু অনুমোদন দিলে আমরা অচিরেই এটা বাস্তবায়ন করার জন্য দরপত্র আহ্বান করতে সক্ষম হব। 1988 সালে একতলা একটি ভবন সহ ঝালকাঠি পৌর বাস টার্মিনালটি নির্মাণ করে তৎকালীন খুলনা বিভাগীয় ডেভেলপমেন্ট বোর্ড। সময় সংবাদ, ঝালকাঠি। সেতু নির্মাণ হলেও হয়নি সংযোগ সড়কের কাজ, অথচ পুরো অর্থ তুলে নিয়ে পালিয়ে গেছে ঠিকাদার। এতে ভোগান্তিতে পড়েছেন পিরোজপুরের নাজিরপুর উপজেলার 20টি গ্রামের কয়েক হাজার মানুষ। তবে শিগগিরই প্রকল্পের কাজ সম্পন্ন করার আশ্বাস স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের। জিয়াউল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বাঁশের সাঁকো দিয়ে পাকা সেতুতে ওঠানামা করছেন এলাকাবাসী। পাকা সেতু নির্মাণ করা হলেও হয়নি সংযোগ সড়ক। পিরোজপুরের নাজিরপুর উপজেলার চাঁদকাঠি নদীর ওপর 66 মিটার দীর্ঘ নাওটানা পাকুড়িয়া সেতুটির নির্মাণ কাজ শুরু হয় 2020 সালের 23 মার্চ। প্রকল্পের সময়সীমা ছিল 2022 সালের 31 ডিসেম্বর পর্যন্ত। ঠিকাদারি প্রতিষ্ঠান সিমরান মায়ান ট্রেড ইন্টারন্যাশনাল ধীর গতিতে মূল সেতুর কাজ প্রায় শেষ করলেও সংযোগ সড়ক নির্মাণ না করেই তুলে নেয় পুরো টাকা। এরপরই পালিয়ে যায় ঠিকাদার। এতে ভোগান্তিতে পড়েছেন 20টি গ্রামের কয়েক হাজার মানুষ। 17তে পাস হয়েছে, 18তে কাজ হবে, 19-এ মানে ছেড়ে দেবে, কিন্তু সেইটা তো আজকেও হচ্ছে না। 30টা গ্রাম আছে, আমাকে এপারও ওপার সংযোগ আছে, চলাচলে খুব কষ্ট হইতে আছে। বাচ্চা কাছে স্কুলে আসে, বৃষ্টির এখান থেকে যে অবস্থা, বাচ্চারা পড়ে টরে গেলে তো অনেক বিপদ। তবে শীঘ্রই প্রকল্পের কাজ সম্পূর্ণ করার আশ্বাস স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের। ওনাকে 5 তারিখের পর থেকে ওনার সাথে আমরা যোগাযোগ করতে পারতেছি না, এবং আমরা চেষ্টা করতেছি ওনার সাথে দ্রুত যোগাযোগ করার, যাতে ওনার কোনো প্রতিনিধি দিয়ে আমাদের এই অ্যাপ্রোচের কাজটি উনি
সমাপ্ত করে দেয়। আমরা খুব দ্রুত সম্ভব এই অ্যাপ্রেজের কাজটি আমরা সমাপ্ত করব। নাওটানা পাকুড়িয়া সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 5,88,00,000 টাকা। সময় সংবাদ, পিরোজপুর। ক্যাপিটাল ড্রেজিংয়ের 6 মাসের মধ্যেই রাবনাবাদ চ্যানেলে দেখা দিয়েছে নাব্য সংকট। এ কারণে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য বড় কয়লাবাহী কোনো জাহাজ জেটিতে ভিড়তে পারছে না। ফলে হালকা জাহাজ দিয়ে কয়লা খালাস করায় বেড়েছে বিদ্যুৎ উৎপাদন খরচ। আর মেইনটেনেন্স ড্রেজিংয়ের জন্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছে পায়রা বন্দর কর্তৃপক্ষ। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পায়রা নদীর তীরে 3টি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান, যার মধ্যে একটি উৎপাদনে রয়েছে, একটি উৎপাদনের অপেক্ষায় এবং অপরটি নির্মাণাধীন। গত এপ্রিলে ক্যাপিটাল ড্রেজিং শেষে চ্যানেলের গভীরতা দাঁড়ায় 10.4 মিটার, কিন্তু মেইনটেনেন্স ড্রেজিং না থাকায় এরই মধ্যে নাব্য সংকটের মুখে পড়েছে চ্যানেলটি। বর্তমানে এর গভীরতা জোয়ারের সময় 6.5 ও ভাটার সময় 5.9 মিটারের নিচে থাকে। এ কারণে এ চ্যানেল দিয়ে কোনো বড় জাহাজ যেটি পর্যন্ত যেতে পারে না। এতে হালকা জাহাজ দিয়ে কয়লা খালাস করায় বেড়েছে বিদ্যুতের উৎপাদন খরচ। দ্রুত খনন না করলে ভোগান্তি আরও বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা। পার্ক লোডে নিয়ে আসলে যেটা হবে যে আমরা জানি যে একটা সমুদ্রগামী জাহাজের কিন্তু পূর্ণ ভাড়া তাকে দিতে হয়, তাহলে সেক্ষেত্রে পূর্ণ ভাড়া দিয়ে যদি আমরা জাহাজটার ক্যাপাসিটির 60% বা 70% কয়লা নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে স্বাভাবিক পার টনের পরিবহন খরচটা বেড়ে যাবে। বেড়ে যাওয়ার এফেক্টটা কিন্তু বিদ্যুতের যে দাম সেখানে যায় একটা ইফেক্ট পড়বে। আমাদের কয়লা আনলোডের যেরকম সময়ও অনেক বেশি লাগছে এবং খরচও অনেক বেশি পড়ে যাচ্ছে। এই জন্য এটা একটা মেইন চ্যালেঞ্জ আমাদের জন্য এই পাওয়ার প্ল্যান্ট চালানোর জন্য। আমরা আশঙ্কা করছি যদি অচিরেই এই সমস্যার সমাধান না করা হয়, তাহলে জাহাজ এখানে আদৌ ঢুকবে না, অর্থাৎ পুরো কড়াইটাই তখন আমাদের লাইটারিংয়ের মাধ্যমে এখানে নিয়ে আসতে হবে। মেইনটেনেন্স ড্রেজিং এর জন্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছে পায়রা বন্দর কর্তৃপক্ষ। আমরা উপস্থাপন করেছি, এটা মন্ত্রণালয়ের অপেক্ষাধীন আছে। এই মেইনটেনেন্সের সিদ্ধান্ত আসলে আমরা এটা একই গভীরতায় মেইনটেইন করতে পারব। পায়রা বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে 6,500 কোটি টাকা ব্যয়ে বেলজিয়ামের ঠিকাদারি প্রতিষ্ঠান জান ডিনুল খনন শেষে 2024 সালের 26 এপ্রিল পায়রা বন্দর কর্তৃপক্ষের কাছে চ্যানেলটি হস্তান্তর করে। চলতি বছরের আগস্ট পর্যন্ত মেইনটেনেন্স ড্রেজিং করা হলেও বর্তমানে বন্ধ রয়েছে। সময় সংবাদ, পটুয়াখালী। উচ্চতা জটিলতায় 2.5 বছর ধরে বন্ধ বরগুনার তালতলির ট্যাংরাগিরি ইকো পার্কে যাওয়ার একমাত্র সেতুর নির্মাণ কাজ। এতে পর্যটক শূন্য হয়ে পড়েছে প্রাকৃতিক সৌন্দর্যের এই স্থান। এলজিডি বলছে নকশা জটিলতায় সেতুর কাজ বন্ধ রাখা হয়েছে, তবে শিগগিরই কাজ শুরু করার আশ্বাস নির্বাহী প্রকৌশলীর। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। বরগুনায় ভ্রমণ পিপাসুদের জন্য অত্যন্ত জনপ্রিয় স্থান ট্যাংরাগিরি ইকো পার্ক। খাল পারাপারে পর্যটকদের সুবিধার জন্য 2020-21 অর্থ বছরে ঝুঁকিপূর্ণ লোহার সেতু ভেঙে নতুন ব্রিজ নির্মাণ শুরু করে এলজিইডি। নির্মাণাধীন সেতুর 2 পাশের কাজ শেষ হওয়ার পর মাঝখানে 24 মিটার দৈর্ঘ্যের স্প্যানটি বসানো হয়নি 2.5 বছরেও। সেতুর উচ্চতা কম হওয়ায় পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশনায় নকশায় পরিবর্তন আনা হয়েছে। এতে বন্ধ সেতুর কাজ। 4 বছরেও সেতুর কাজ শেষ না হওয়ায় পর্যটক শূন্য হয়ে পড়েছে ইকো পার্কটি। ট্যাংরাগিরিতে ঘুরতে আসার পর দেখতেছি ব্রিজটা ভাঙা, তো এখানে একটা ছোট্ট একটা নৌকা চলে, ডিঙি নৌকা, এখান থেকে পার হতে 10 টাকা নেয়। আর এখান থেকে কাদা দিয়ে উঠতে হচ্ছে, যে বাচ্চাদের নিয়ে আসবো তা পারি না। ব্রিজটা থাকলে তার কষ্ট হতো না। এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানান, সেতুর সংশোধিত নকশা অনুমোদন ও অর্থ বরাদ্দ পেতে সময় লেগেছে, তবে চলতি মাসেই অসমাপ্ত কাজ শুরুর আশ্বাস তার। ভেরিয়েশন এস্টিমেট অ্যাপ্রুভাল নেওয়ার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। প্রধান প্রকৌশলী মহোদয় সেটা আবার ডিজাইন ইউনিটের মতামত চেয়ে ডিজাইন ইউনিটে প্রেরণ করেছেন। অনুমোদন পেলেই আমরা হয়তো 1 মাসের মধ্যে আবার কাজ শুরু করতে পারবো ইনশাআল্লাহ। 72 মিটার দৈর্ঘ্য ও 7.5 মিটার প্রস্থের এ সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে 7 কোটি টাকা। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। দেখছেন আইপিএল খেলাটা স্বপ্ন হলেও এ নিয়ে খুব বেশি উচ্ছ্বাস নেই রিশাদ হোসেনের। তবে পছন্দের দল কলকাতা নাইট রাইডার্স। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চান এই লেগ স্পিনার। আসন্ন গ্লোবাল সুপার লিগে পারফরমেন্স দিয়ে সবার নজর কাটতে চান তিনি। বোলিংয়ের সঙ্গে ব্যাটিংয়েও আগের চেয়ে উন্নতি করেছেন বলে জানান রিশাদ। এদিন গ্লোবাল সুপার লিগ সামনে রেখে শেষ মুহূর্তের অনুশীলন করেছে রংপুর রাইডার্স।
নেটে রিশাদের এমন ব্যাটিং তাণ্ডব নিশ্চয়ই স্বস্তি দেবে রংপুর রাইডার্সকে, কেননা টি-20 ক্রিকেটে তো এমনটাই চায় প্রতিটা ফ্র্যাঞ্চাইজি। সঙ্গে বোলিংটাও যদি থাকে ঠিকঠাক তাহলে তো আর কথাই নেই। বর্তমানে টি-20 ক্রিকেটে বাংলাদেশের অন্যতম ভরসা যে রিশাদ হোসেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাই তো বিশ্বমঞ্চের লড়াইয়ের জন্য তাকে দলে ভিড়িয়েছে রাইডার্স। এই রিশাদ এবার নাম দিয়েছেন আইপিএল এর নিলামে। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়ে কি ভাবছেন রিশাদ? ইচ্ছা তো সবার থাকে, বাট বেশি আশা করা ভালো না। আমি আশা করি না কখনো কোনো কিছু না, তাহলে কষ্ট পাবো না। নর্মালি এরকম আমি চিন্তা করি না কখনো, যেমন বিপিএল এর ড্রাফট নিয়েও চিন্তা করি না, যে নর্মাল থাকার চেষ্টা করি, যে কিছু একটা তো সব কিছু আল্লাহর হাতে। ফেভারিট কলকাতা টিমের ভালো লাগে আর কি। শাহরুখ খান না, আমার কলকাতার সাকিব ভাই খেলছে, লিটন দা খেলছে, তো ভালো লাগে। একটি ফ্র্যাঞ্চাইজি লিগ সুযোগ করে দেয় আরেকটা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার। রিশাদ খেলতে যাচ্ছেন গ্লোবাল সুপার লিগে। এই টুর্নামেন্টকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন এই লেগ স্পিনার। এখানে ভালো করে অন্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের দুয়ার খুলতে চান রিশাদ। বাংলাদেশের 18 কোটি মানুষের একটা প্রাণ নিয়ে যাচ্ছে আর কি। যেমন বাংলাদেশ টিম বাইরে খেলতে যায়, সেম টাইপেরই আর কি এটা হচ্ছে। তো আশা করবো ইনশাল্লাহ ভালো কিছু হবে। এক জায়গায় ভালো খেললে 2-4 জায়গায় অপরচুনিটি বাড়বে, তো আমি চেষ্টা করবো। ওয়েস্ট ইন্ডিজের গানায় গ্লোবাল সুপার লিগ শেষ করে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন রিশাদ হোসেন। সেই সিরিজটা বেশ গুরুত্বপূর্ণ রিশাদের কাছে। তাই সুযোগ পেয়ে বোলিং নিয়ে আলাদাভাবে কাজ করেছেন দেশের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিকের সঙ্গে। ব্যাটিংয়ের পরামর্শ নিয়েছেন মোহাম্মদ আশরাফুলের কাছ থেকে। ওয়ার্ল্ড কাপ শেষ করার পর অনেক কিছু বিষয় নিয়ে কাজ করতেছিলাম, ভেরিয়েশন এবং লাইন লেন্থ। তো আশা করা যায় ইনশাল্লাহ সামনের যে সিরিজগুলো আসবে ভালো করার চেষ্টা। না, উনি অনেকদিন পর ওনার সঙ্গে দেখা হলেন, বলতেছিল যে ভালো হচ্ছে, এটা একটু করে ট্রাই করতে পারো, এই আর কি। আমি ওনার সঙ্গে খেলছিলাম, তো বন্ডিংটা অনেক ভালো। তো আসার পরে কাজ করে ভালো লাগতেছে। তো আশা করবো সামনে খেলাগুলোতে আরও বেনিফিট পাবো। সোমবার গ্লোবাল সুপার লিগ খেলতে দেশ ছাড়বে রংপুর রাইডার্স। এদিন নিয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 28 নভেম্বর ইংল্যান্ডের হ্যাম্পশায়ারের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে রাইডার্স। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরিয়ে নিতে এবার অর্থের প্রভাব খাটাচ্ছে বিসিসিআই। হাইব্রিড মডেল কিংবা ভেন্যু স্থানান্তরে অংশগ্রহণকারী দেশগুলোর ক্রিকেট বোর্ডকে লোভনীয় অর্থ প্রস্তাব দিয়েছে ভারতীয় বোর্ড। শুধু তাই নয়, ভারতের প্রস্তাবে রাজি হলে ভবিষ্যতে বেশি বেশি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনেরও অঙ্গীকার করেছে মোডল বোর্ড। বিসিসিআইয়ের বিরুদ্ধে এমন অভিযোগের খবর প্রকাশ করেছে পাকিস্তানের গণমাধ্যম। বিসিসিআইকে বিশেষ সুবিধা দিতে আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার শঙ্কাও রয়েছে আইসিসির। চ্যাম্পিয়ন্স ট্রফির নাটকে এবার নতুন এক মোড়। পাকিস্তানে গিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ না করার সিদ্ধান্তে অনড় অবস্থানে ভারত, আর টুর্নামেন্ট নিজেদের দেশে আয়োজনের সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ভারতের অসম্মতিতে পাকিস্তান থেকে টুর্নামেন্ট সরিয়ে নিতে সায় দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও। আর ভারতের পক্ষে অবস্থান নেয় আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তানের ক্রিকেট ভক্তরা। আয়োজক পাকিস্তানও নাছোড়বান্দা। ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে না যায়, তাহলে তারাও আর কখনো ভারতে তাদের কোনো দল পাঠাবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সম্ভাব্য ভেন্যু নিয়েও ইতোমধ্যেই জোর গুঞ্জন যে পাকিস্তানের মাটি থেকে সরে যাচ্ছে এই টুর্নামেন্ট। সম্ভাব্য ভেন্যু হতে পারে সাউথ আফ্রিকা, কিংবা টুর্নামেন্টের আয়োজক হবে বিসিসিআই। আর হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের গুঞ্জন তো বেশ পুরনোই। তবে পাকিস্তান কোনোভাবেই হাইব্রিড মডেল কিংবা আয়োজক সত্ত্ব হস্তান্তর করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। পাকিস্তানে খেলতে না যেতে এবার নতুন এক পন্থা বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই। সবচেয়ে ধনী এই বোর্ড এবার অর্থের আশ্রয় নিয়েছে স্বার্থ হাসিলের জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু পরিবর্তনে অংশগ্রহণকারী দেশগুলোকে নাকি লোভনীয় আর্থিক প্রস্তাব দিয়েছে বিসিসিআই। এমন অভিযোগ উঠেছে ভারতীয়দের বিরুদ্ধে। বিসিসিআই নাকি অন্য দেশগুলোর ক্রিকেট বোর্ডের সঙ্গে গোপনে আলোচনা করছে, যাতে এই টুর্নামেন্ট হাইব্রিড মডেলে কিংবা ভেন্যু স্থানান্তর করতে তারা রাজি হয়। আর বিসিসিআই এর এই প্রস্তাবে রাজি হলে নাকি দলগুলোকে আইসিসির কাছ থেকে আয়ের বড় একটি অংশ দেয়া হবে বলেও প্রতিশ্রুতি দেয়া হচ্ছে। শুধু তাই নয়, ভবিষ্যতে ভারতের সঙ্গে বেশি বেশি দ্বিপাক্ষিক সিরিজ খেলারও প্রলোভন দেখানো হয়েছে। এমন খবর ঘুরপাক খাচ্ছে পাকিস্তানের গণমাধ্যমগুলোতে। এদিকে টুর্নামেন্টের সূচি ঘোষণার বাকি মোটে 2 দিন। এখন পর্যন্ত ভেন্যু নিয়ে কোনো পরিষ্কার তথ্য দেয়নি আইসিসি। 19 নভেম্বর সূচি ঘোষণার আগে আইসিসির ওপর চাপ বেড়েই চলেছে। সঠিক সময়ে সূচি প্রকাশ না করতে পারলে সম্প্রচার সত্ত্ব ও বাণিজ্যিক সব চুক্তিতে ক্ষতির মুখে পড়তে পারে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিসিসিআইকে বিশেষ সুবিধা দিতে গিয়ে আর্থিকভাবে বড় রকম ক্ষতির শঙ্কা রয়েছে আইসিসির। তাজিন খন্দকার, সময় সংবাদ। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
এবং রাজনীতির মাঠে ঘুরে দাঁড়াচ্ছে তৃণমূল বিএনপি। দলকে ঢেলে সাজাতে ব্যস্ত নেতারা নিজেদের শক্তিমত্তা জানান দিতে বরিশালে জামায়াতের নানা কর্মসূচি। এই ছিল সকালের সময়, সঙ্গেই থাকুন সময়ের।